আমাদের আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। গল্পে বেশ কিছু অন্ধবিশ্বাসের উল্লেখ আছে। বঙ্গকথা ইউটিউব চ্যানেল কোন রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি তোমাদের সাথে। বঙ্গকথা চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম জানাই। দেখতে দেখতে আমরা প্রায় 17,000 পরিবারের সদস্য হয়ে উঠেছি। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসাতেই আমরা 20,000 সদস্য হয়ে যাব খুব শীঘ্রই। আজকে তোমরা শুনতে চলেছ একটি গ্রাম বাংলার ভয়ের গল্প, মৃন্ময় দেবনাথের কলমে পড়ো। আজকের এই গল্পটি সম্পূর্ণ আলাদা। আশা করি তোমাদের ভালো লাগবে। বেশি সময় নষ্ট না করে হেডফোনটা নিয়ে নাও, শুরু হতে চলেছে আজকের গল্প। আঁকা বাঁকা সরু মেঠো রাস্তা ধরে এসে যখন আমাদের রিক্সাটা দাঁড়ালো তখন বেলা আর বেশি বাকি নেই। লম্বা লম্বা শিমুল গাছগুলো পাতা বেয়ে সন্ধ্যার অন্ধকার নেমেছে। পথের ধারে এখানে আদিগন্ত ছড়ানো চাষের জমি, জনবসতি তেমন নেই। এরপর আর রিক্সা যাবে না বাবু, বাকিটুকু এখান থেকে হেঁটেই যেতে হবে। সে কি, আপনি তো বললেন গ্রাম অবধি নিয়ে যাবেন। ফতুয়ার পকেট থেকে দেশলাই বাক্সটা বের করে বিড়ি ধরায় রিক্সাওয়ালা। লম্বা টানে এক মুখ ধোয়া ছাড়ে। সামনের রাস্তা ভালো নয়, রিক্সা চলে না, তবে ভাবনা নেই এই মাঠের মধ্য দিকেই পথ, সোজা চলে যান, একেবারে গ্রামে গিয়ে উঠবেন। অশোক আর বাক্য ব্যয় না করে নেমে পড়ল। পিছু পিছু আমিও নামলাম। কতটা পথ এখান থেকে? বেশি না বাবু, ওই মিনিট 10 মতো লাগবে। কিন্তু কিছু একটা বলতে গিয়েও আচমকা থেমে গেল লোকটা। কৌতূহল হলো আমার। কিন্তু কিন্তু কি? লোকটা একবার মুখ তুলে আকাশের দিকে চাইল। কি দেখলো কে জানে। গ্রামের পৌঁছে প্রথমেই বাড়িতে ঢুকবেন না বাবু, আগে এক টুকরো লোহা ঘাড়ে কনুইতে ছোঁয়াবেন, তারপর ঢুকবেন। লোহা ছোঁয়াবো? কিন্তু কেন? আসলে এই পথে গ্রামে যেতে হলে রাস্তায় আপনাদের ওই ছাতিম তলার মাঠটা পেরোতে হবে বাবু, আর তার উপর সন্ধ্যা নেমেছে। আমি লোকটার কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। অশোক এতক্ষণ ব্যাগপত্র ঘেটে কি যেন একটা খুঁজছিল। শেষের কথাগুলো হয়তো কানে গেছে। এক পা এগিয়ে এসে ও বলল, কি আছে ওই মাঠে? এই প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেয় না লোকটা। বিড়িখানা পুড়তে পুড়তে ছোট হয়ে এসেছিল। রাস্তার দিকে সেটা ছুড়ে দিয়ে কিছুক্ষণ সেদিকেই চেয়ে থাকে সে। তারপর বলল, আচ্ছা, এখন কি মাস চলছে বলতে পারে? জুলাই। না না, বাংলার। বাংলার আষাঢ়ের শেষ কি শ্রাবণের শুরু, এমনটা হবে। কেন বলুন তো? লোকটার মুখখানা হঠাৎ কেমন ফ্যাকাশে দেখায়। হুড়মুড়িয়ে রিক্সায় চড়ে বসে চাপা গলায় বলে, ঘর বর্ষাকাল বাবু, এবার তেমন বৃষ্টি হয়নি কিনা তাই ঠিক খেয়াল ছিল না, নইলে আমি কখনো এই সময় আপনাদের এখানে নিয়ে আসতুম না। এই সময়টা সন্ধ্যার পর এই জায়গা মোটেই নিরাপদ নয় বাবু। আপনারা শিগগিরই যান গিয়ে, এক নিঃশ্বাসে ওই মাঠ পেরোবেন। আর হ্যাঁ, যা বললাম মনে রাখবেন যেন। কি বলছেন বলুন তো মশাই, ভালো করে খুলে বলুন না, কিছুই তো বুঝতে পারছি না। কি ওই মাঠে, কিসের ভয়? বর্ষাকালের সময় ওই ছাতিম তলার মাঠ জেগে ওঠে বাবু। দেবতার প্রহরীরা তখন ঘুরে বেড়ায় ওই মাঠেরই অন্ধকারে। সন্ধ্যার পর কেউ যদি ওই মাঠের মধ্য দিয়ে যায় তবে প্রহরীরা ওর পিছু নেয় বাবু, চুপিসারে বাড়ি অবধি যায়। আর একবার যদি
বাকি কথাটুকু লোকটা গলার মধ্যেই গিলে ফেলে। ভাড়া বুঝে নিয়ে চলে যাওয়ার আগে ফের একবার থমকে দাঁড়ায়। দেরি করবেন না বাবু, আর চলে যান। আর হ্যাঁ, যাওয়ার পথে ওই ছাতিম তলার মাঠে যদি কারো ডাক শুনতে পান, ঘাবড়াবেন না, এক মনে হাঁটতে থাকবেন। সন্ধ্যার অন্ধকার আরো জমাট বেঁধেছে ততক্ষণে। কি সব যে বলে গেল লোকটা! ছাতিমতলার মাঠ, দেবতা, দেবতার প্রহরী, সন্ধ্যার অন্ধকার, লোহার স্পর্শ, বর্ষাকাল, কত কিছু। তবে সবটাই কেমন এলোমেলো, অস্পষ্ট। কে জানে, হয়তো মাথায় ছিটফিট আছে। সরু মাটির রাস্তা ধরে আমরা হাঁটতে লাগলাম। দুপাশে অন্ধকার জমে। হাঁটতে হাঁটতেই অসুখ শুধল। এই লোকটা বর্ষার কথা বলছিল না তখন? শুধু বর্ষা, আরো কত হাতি ঘোড়া, চিড়িয়াখানা, সব কথা। ঠাট্টা নয়, মনে করে দেখ, সেম বর্ষার কথাটা কিন্তু আকাশদাও বলেছিল। মনে পড়ল আমার, সত্যিই তাই। এখানে ভদ্রলোকের একটু পরিচয় দিয়ে রাখি। স্কুলে থাকতে আকাশদার কাছে আমরা ফিজিক্স পড়তাম। দারুণ মানুষ, তবে ভয়ানক রকমের আস্তে। ঠাকুর দেবতা তো আছেই, তাছাড়া ভূত প্রেত, তন্ত্রমন্ত্র, কবচ, তাবিজ, মাদুলি, এই সবের অগাধ বিশ্বাস। তা বছরখানেক পর সেদিন বিকেলে দেখা হয়েছিল আকাশদার সঙ্গে। আমাদের দেখে ভারী খুশি হলেন। দুলাল সেনের বাড়ির একতলায় সেই ঘুপচি ঘরটায় গিয়ে বসলাম আমরা। এখানেই আকাশদা সকাল বিকেল দুবেলায় 4টে টিউশনি করে। দল বেঁধে ছাত্ররা আসে, এককালে আমরাও আসতাম। যাকে সেসব কথা। তা বেশ গল্প গাছাও চলছিল। সামনের দোকানের ছোকরা এসে চা দিয়ে গেল। কথা প্রসঙ্গে অশোক এক সময় বলল, আকাশদা, এত বয়স হয়ে গেল আপনার, এখনো বাচ্চাদের মতো ভীতু রয়ে গেলেন। কে বললো তোমায় আমি ভীতু? ভীতু নন, হাতে 3খানা আংটি বেড়েছে এই বছরে, দেখতেই তো পাচ্ছি। এটা ভয় নয় অশোক, বিশ্বাস। একটা জিনিস আমরা আঁকা করেই দেখে এসেছি। আকাশদা নিজের বিশ্বাস, চিন্তাভাবনা, নিজের মতামতে খুব দৃঢ়। সেই বিশ্বাস নিয়ে প্রশ্ন করলে উনি মাঝে মধ্যে এমন সব যুক্তি দিতেন যে তার উপর আর কথা চলে না। আজও জেনে বুঝে ঠিক সেই জায়গাতে খোঁচাটা মারল অশোক। বিশ্বাস নয়, বলুন অন্ধবিশ্বাস। আর অন্ধবিশ্বাস, কুসংস্কার, এসব কোত্থেকে আসে জানেন? ভয় থেকে। সুতরাং কি দাঁড়ালো? আকাশদা খানিকক্ষণ চুপ করে থাকে। অশোকের ঠোঁটে মিচকি হাসি। আমারও বেশ ভালোই মজাই লাগতে শুরু করেছে। আচ্ছা, যা তোমরা নিজেরা বিশ্বাস করতে চাও না তাকে অন্ধবিশ্বাস বলে দাগিয়ে দাও, তাই তো? হ্যাঁ, বলতে গেলে অনেকটা তাই। আর আমি যদি তোমাদের বিশ্বাস করাতে পারি তখন? বিশ্বাস করাবেন? কিসে বিশ্বাস করাবেন? যে আমাদের এই চোখে দেখা পৃথিবীর বাইরেও এমন কিছু আছে যা আমরা কল্পনাও করতে পারি না। কিসের কথা বলছেন? ভূত প্রেত? ওইসব সত্যি একটা বোগাস। আহা, শুধু ভূত প্রেতে কেন, দেবতাকেও তো দেখতে পাই না আমরা। আকাশদার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। হাসির ধরনটা আমার চেনা। ফিজিক্সের জটিল সব অঙ্কের সমাধান করে তিনি ঠিক এই হাসিটাই হাসতেন। বলো তাহলে, এবছর জুলাইয়ের মাঝামাঝি তোমাদের কি প্ল্যান? অশোক আর আমি একবার মুখ চাওয়াচাবি করলাম। ঠিকানাপত্র, থাকার ব্যবস্থা সব আমি করে দেব, তোমরা শুধু যাবে। বেশি নয়, হপ্তাদেরেক মতো ওখানে কাটিয়ে চলে আসবে। আর ফিরে এসেও যদি তোমরা সবটাকে কুসংস্কার বলে উড়িয়ে দিতে পারো, তবে পারো কি বলছি, লিখে নাও তোমরা পারবে না। আমরা চুপ করে রইলাম। সবারই নিজস্ব কিছু বিশ্বাস, কিছু মতামত থাকে। আকাশদাকে নিয়ে আমরা টুকটাক ঠাট্টা করি ঠিকই, কিন্তু তার বিশ্বাস নিয়ে ব্যঙ্গ করাটা কোনোবারই আমাদের উদ্দেশ্য থাকে না। আকাশদাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে এরকম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। কি হলো, চুপ করে গেলে যে? সাহস হচ্ছে না? না, সাহসটা ব্যাপার না। বেশ তো, ব্যবসায়ী মানুষ তোমরা, ছুটি ছাড়া তো আর নেই, এটাই একরকম ভ্যাকেশন ধরে নাও। সে ঠিক আছে, কিন্তু জায়গাটা কোথায়? ওসব আমি ঠিক সময় মতো জানিয়ে দেব। তবে শর্ত একটাই, জুলাইয়ের মাঝামাঝি সময়টায় যেতে হবে তোমাদের, এর আগেও নয় পরেও নয়। কেন? ঠিক বর্ষার সময়টাতেই ওই গ্রামে একটা অদ্ভুত রিচুয়াল শুরু হয়। আমি চাই ওটা দেখো তোমরা।
বিশ্বাস অবিশ্বাস, সংস্কার কুসংস্কার সব পরিষ্কার হয়ে যাবে। জেদের বসেই কিনা জানি না, কিন্তু অশোক দেখলাম রাজি হয়ে গেল। অগত্যা আমি রাজি না হয়ে আর কোনো উপায় কি? এর মধ্যে আকাশটা কিন্তু এই নিয়ে আর মুখ খোলেননি। যা কিছু যতবার জিজ্ঞেস করেছি সবটার এক উত্তর, যাচ্ছ যখন গেলেই দেখতে পাবে। সেই কথা মতোই আজ এখানে আসা। 7-5 ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে হাঁটছিলাম। দেখ, ওইটাই তাহলে সেই মাঠ। টর্চ ধরা হাতটা তুলে পাশের ফাঁকা মাঠটার দিকে ইশারা করছিল। মাঠটা বেশ বড়, আর তার ঠিক মাঝামাঝি অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা প্রকাণ্ড ছাতিম গাছ। ছাতিম তলার মাঠ। আচমকাই থমকে দাঁড়ালো অশোক। চোখ সরু করে ছাতিম গাছটার দিকে চেয়ে কি যেন একটা দেখার চেষ্টা করছে ও। অন্ধকার, সবটা ভালো করে বোঝা যায় না। কি দেখছিস? দেখ ওইগুলো। কোথায় কি? আমি তো কিছুই ঠাউর করতে পারছি না। টর্চটা জ্বালালো অশোক। নিমিষের মধ্যে অন্ধকার ফুরে সাদা আলোটা ছুটে গেল ছাতিম গাছটার দিকে। না, অশোক ভুল বলেনি। গোল করে গাছটার চারদিকের মাটিতে কতগুলো লাঠি পোতা, আর প্রত্যেকটা লাঠির ঠিক মাঝামাঝি একটা করে কাপড় জড়ানো। লাঠির বেড়াজালের ভেতর কেউ যেন আটকে রেখেছে গাছটাকে। গা শিরশির করে উঠল আমার। এ আবার কিরকম ব্যাপার? অশোক আলোটা নিভিয়ে ফেলল। লাঠি কেন? কে জানে, হয়তো এটাও কোনো রিচুয়াল। নিরঞ্জনবাবুর বাড়িতে আমাদের থাকবার ব্যবস্থা। ভদ্রলোকের বয়স প্রায় 60-এর কাছাকাছি হবে। এই বয়সেও মাথা ভর্তি চুল, বেশিরভাগটাই সাদা যদিও, তবে ভদ্রলোককে বেশ মানায় ওতে। কাল রাতে গ্রামে ঢোকার রাস্তা থেকে নিজেই পথ দেখিয়ে বাড়িতে নিয়ে এসেছেন আমাদের। টিনের চাল দেওয়া ছিমছাম বাড়িটা। গ্রামের বেশিরভাগ বাড়ি তাই। সজ্জন অমায়িক মানুষ নিরঞ্জনবাবু। দুপুরে আজ খেতে বসে অনেক রকমের গল্প করলাম, কিন্তু একটা ব্যাপার দেখলাম, উনি কেমন যেন চেপে যাচ্ছেন। ব্যাপারটা তেমন কিছু নয়। আসলে উনি আকাশদাকে কিংবা আকাশদা ওনাকে চেনেন কি করে জিজ্ঞেস করেছিলাম আমরা, কিন্তু ভদ্রলোক উত্তর দেননি। সন্তর্পণে এড়িয়ে গেছেন কথাটা। কে জানে কেন। তা সেদিন রোদ কমলে পর বিকেলের দিকে গ্রামটা একটু ঘুরে দেখতে বেরোলাম। আমি অবশ্য এই ঘুরতে টুরতে তেমন পছন্দ করি না। খাওয়া সেরে মস্ত একটা ভাত ঘুম লাগিয়েছিলাম। ডাকাডাকি করে নিরঞ্জনবাবুই তুলেছিলেন আমাকে। গ্রামটা বিশেষ বড় নয়, লোকজন তেমন চোখে পড়ল না। এদিক ওদিক পায়চারি করে সরকারদের বাঁধানো দিঘির ঘাটটায় এসে বসলাম আমরা। ঝাঁকড়া একখানা লেবু গাছ উত্তরের পার পেয়ে ঝুঁকে পড়েছে দিঘির গায়ে। শিরশিরে একটা বাতাস বইছে। বেশ লাগছিল বসে থাকতে। দিঘি জুড়ে আস্তে আস্তে সন্ধে নামল। খেজুর গাছের মাথাটা অস্পষ্ট হতে হতে একসময় মিলিয়ে গেল অন্ধকারে। অদূরের ঝোপঝাড়গুলোতে তখন 2-1টা করে জোনাকি জ্বলতে আরম্ভ করলো। তখন উঠে পড়লাম আমরা। দূরে কোথাও একটা শঙ্খধ্বনি ভেসে আসছে। রাস্তাঘাট এখনো তেমনই ফাঁকা ফাঁকা, লোকজন নেই। না, ঠিক নেই বললে ভুল হবে। আছে, সবাই আছে, কিন্তু যে যার বাড়ির দাওয়ায়। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? বিশ্বাস করবেন না, দেখতেও এর চেয়েও বহুগুণ অদ্ভুত। প্রথমটা যখন সরকারদের বাড়ির সবাইকে একসাথে দাওয়ায় এসে বসে থাকতে দেখলাম, তখনও তেমন গা করিনি। ভাবলাম গরমের জন্যই হয়তো বাইরে সবাই। কিন্তু একে একে রাস্তার ধারে প্রত্যেকটা বাড়ির বারান্দায় সেই একই দৃশ্য দেখে এবার কেমন যেন খটকা লাগলো আমার। মাঠে ঘাটে রাস্তায় কোথাও কেউ নেই, শুধু দল ভেদে প্রত্যেকেই সপরিবারে বসে রয়েছে বারান্দার উপর। যেন এখনই কোনো চিত্তাকর্ষক নাটক অভিনীত হবে, আর সকলেই তার নীরব দর্শক। এই কিরকম অদ্ভুত কাণ্ড। অশোকও দেখলাম লক্ষ্য করেছে ব্যাপারটা। ওর কপালে ভাঁজ। আমি ওর গা ঘেঁষে দাঁড়ালাম। লোকগুলো এরকম বাইরে বসে আছে কেন?
প্রত্যেকটা বাড়িতেই দেখছি তাই। এই কিছু একটা করছে ওরা, দেখ। আমি ভালো করে চাইলাম, এতক্ষণ ঘটনার আকস্মিকতায় খেয়াল হয়নি। সত্যিই তাই, লোকগুলো শুধু শুধু বসেনি, তাদের সকলের হাত নিঃশব্দে কি যেন একটা পাকিয়ে চলছে। অন্ধকারে পরিষ্কার ঠাওর করতে পারলাম না। ঠিকই তো, কি পাকাচ্ছে ওরা ওগুলো? নিরঞ্জন বাবু আমাদের থেকে বেশ খানিকটা এগিয়ে হাঁটছিলেন। সামনের বাঁক ঘুরে তিনি আমাদের চোখের আড়াল হতেই অশোক চাপা গলায় বলল, আয় তো, দেখি গিয়ে একবার। পথের ধার ধরে সরু মতো ছোট টিনের বাড়ি। বাড়ির দাওয়ায় বসে আছে কেউ। আধো আলো আধো অন্ধকারে তার অস্পষ্ট অবয়বটাই দেখা যায় শুধু। অশোক এগিয়ে গেল বাড়িটার দিকে। আমি ছাওয়ার মতোই ওর পিছু নিলাম। বাড়ির রোয়াকের উপর হাতল ভাঙা কাঠের চেয়ারে বসে রয়েছেন একজন অস্থি চর্মসার বৃদ্ধ। চোখে মোটা কাঁচের চশমা, পাশেই মিটমিট করে একটা হ্যারিকেন চলছে। আর সেই হ্যারিকেনের অস্পষ্ট আলোতেই কাপড়ে সুতো বেঁধে বেঁধে কি যেন তৈরি করছেন উনি। আমাদের নিঃশব্দে এসে দাঁড়ানোটা টের পাননি। খানিকক্ষণ সব বিষয়ে আমরা দেখলাম ব্যাপারটা, কিন্তু বুঝলাম না। জিনিসটা যাই হোক, সেটা তো ঘরে বসেও করা যেত, বাইরেই কেন? আর কিসের জন্যই এই গ্রাম শুধু প্রত্যেকটা বাড়ি তৈরি করছে এই জিনিস? কি বানাচ্ছেন এটা? অশোকের আচমকা প্রশ্নে বৃদ্ধ মুখ তুলে তাকালেন, আর তার সঙ্গে সঙ্গে আতকে উঠে পিছিয়ে এলাম আমি। কি বিভৎস বৃদ্ধর চোখটা! বুকের ভেতরটা ঠিপ ঠিপ করে উঠল। সবাই দেখলাম বৃদ্ধর বাঁ চোখখানা সেলাই করা। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, সেলাই করা। কালো কালো সুতোর দাগ এখনো সেই চোখের উপর স্পষ্ট। হ্যারিকেনের আবছা আলোতে চশমার কাচের মধ্য দিয়ে চোখটা আরো ভয়ানক দেখাচ্ছে। অশোক খানিকটা সামলে নিয়ে একা ঢোক গিলল। কি জিনিস? বৃদ্ধ কিন্তু এবারও কোনো কথা বলল না, স্থিরভাবে শুধু চেয়ে রইল আমাদের দিকে। হাত দুটো তখনও যন্ত্রের মতো কাপড়ে সুতো পেঁচিয়ে চলছে। কথা বলছি না কেন লোকটা? বোবা নাকি? কেমন গা ছমছম করতে লাগলো আমার। আর ঠিক তখনই পেছন থেকে গম্ভীর গলায় কেউ ডাকলো আমাদের। কি করছো ওখানে? চলে এসো, উনি কথা বলবেন না। ঘুরে তাকিয়ে দেখি নিরঞ্জন বাবু কখন যেন এসে দাঁড়িয়েছেন আমাদের পেছনে। কেন কথা বলবেন না কেন? ও জিনিস তৈরি করার সময় কথা বলতে নেই, কথা বললে ওর গুণ নষ্ট হয়ে যায়। বৃদ্ধ তখনও একভাবেই কাপড়ে সুতো পরাচ্ছেন। আমরা আর দাঁড়ালাম না ওখানে। রাস্তা দিকে এগোতে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ছিল জিনিসটা? নিজেরাই দেখতে পারবে ওই কাল পরশু নাগাদ। আর হ্যাঁ, এরপর থেকে কাউকে যদি ও জিনিস তৈরি করতে দেখো, বিরক্ত করো না। ওটা তৈরি করার সময় ভুল করা চলে না। কেন? কি হবে ওটা দিয়ে? এটাই নিয়ম হে, পরবের সময় তৈরি করতে হয় ওগুলো। লোকে বলে দেবতার প্রহরীদের নাকি ঠকিয়ে রাখে ওরা। দিন দুই বাদে দুপুরবেলা সেদিন আচমকাই কোত্থেকে যেন রাশি রাশি কালো মেঘ উড়ে এসে আকাশটা ভারী করে তুলল। আর বিকেল গড়াতে না গড়াতেই শুরু হলো বৃষ্টি, তুমুল বৃষ্টি। শহরে কখনো এমন বৃষ্টি নামে না। এই বৃষ্টি অন্যরকম। হাওয়া নেই, গাছের পাতা নড়ে না একটা। দূরের তাল গাছগুলোর দিকে তাকালে মনে হয় কিসের যেন চোরা আতঙ্কে যেন তারা মাথা নিচু করে ভিজছে একটা না। সন্ধ্যার পর আমি তখন জানলার কাছে বসে বাইরে বৃষ্টি দেখছি। লোডশেডিং, বিকট বাজ পড়ার শব্দে মাঝে মধ্যেই চমকে চমকে উঠছে গোটা গ্রামটা। অশোক মোমবাতির আলোয় টেবিলের উপর বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছে। নিরঞ্জনবাবু বারান্দায় দাঁড়িয়ে। হঠাৎ দেখলাম বৃষ্টিতে কাঁধ ভেজা হয়ে একটা গ্রাম্য ছোকরা হুড়মুড়িয়ে এসে ঢুকলো বাড়ির ভেতরে। মোমবাতির আলোয়ের ক্ষীণ আভা জানলা বেয়ে বারান্দায় পৌঁছায়। দেখে মনে হলো নিরঞ্জনবাবু যেন ওর অপেক্ষাতেই দাঁড়িয়েছিলেন।
ছোকরা হাত নেড়ে কিছু একটা বলছে। বৃষ্টির শব্দে কথা ভালো বোঝা যায় না। কি মনে হলো আমি কান খাড়া করে রইলাম। স্বাধীনতলা মাঠে জল জমেছে খুড়ো, এই আমি দেখে এলাম। তাহলে ব্যবস্থা শুরু করি, হ্যাঁ কি বলেন? হ্যাঁ তাই কর, খবরখানা ঘোষালকে দিবি সবার আগে। এবছর কিন্তু ওর পালা। আচ্ছা খুড়ো। যা শিগগিরই বাড়ি যা, মাঠে জল জমেছে যখন তার মানে নির্ঘাত ওরা বেরোবে। রাস্তায় থাকিস না আর। ছোকরা চলে যেতে নিরঞ্জন বাবু নিজের ঘরে গিয়ে ঢুকলেন। দরজায় খিল তোলার অস্পষ্ট শব্দ পেলাম। কিসের কথা বলছিল ওরা? কারা বেরোবে? আর কি হয় ওই ছাতিম তলার মাঠে জল জমলে? কেমন যেন অদ্ভুত রহস্যময় ওদের কথাবার্তা। কি ভাবছিস? আরে শুনলি না কি সব বলছিল ওরা? বলছিল নাকি? শুনেছি। ও শুনেছিস? তা কি বুঝলি? বুঝার কিছুই নেই। ওদের ওই রিচুয়ালের কোনো ব্যাপার হবে, ওতে আমার ইন্টারেস্ট নেই তেমন। বহু জায়গাতে লোকজনের এমন স্থানীয় কিছু বিশ্বাস, এই রীতিনীতি থাকে এসব। এমনিতে অদ্ভুত লাগলেও আদপে ঘুরে ফিরে সবটাই একরকমের অন্ধবিশ্বাস। খ্যাতি আকাশদার সঙ্গে বলতে বলতে হঠাৎ কি একটা যেন মনে পড়ে গেল অশোকের। খোলা দরজা দিয়ে ও একবার বাইরে তাকালো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছিস? বৃষ্টিটা কিরকম অদ্ভুত না? অদ্ভুত? হ্যাঁ দেখ, সেই বিকেল থেকে একটানা হয়েই চলেছে, অথচ একবারও কিন্তু বৃষ্টিটা এদিক ওদিক হয়নি। মানে একটু কমেও নি, একটু বাড়েও নি, সেই একই রকম। তাছাড়া বৃষ্টির সময় হাওয়া চলে, তাও নেই। কেমন খাপছাড়া ব্যাপারটা। অশোকের কথাগুলো নেহাত মিথ্যে নয়, ব্যাপারটা আমিও খেয়াল করেছি। তবে প্রকৃতির চেয়ে রহস্যময় কিচ্ছু হয় না। ভাবতেই যদি হয় এই নিয়ে ভাব। কি আজে বাজে সব কুসংস্কার নিয়ে মাথা ঘামাচ্ছিস। আমার কি মনে হয় জানিস, ঘটনা দুটো রিলেটেড। অশোক গরু কুচকে তাকালো। বুঝলাম কথাটা ওর মনে ধরেনি। নইলে দেখ, এতদিন কিন্তু বৃষ্টির নাম গন্ধ অব্দি ছিল না, অথচ গ্রামের লোকজন পরবের প্রস্তুতি শুরু করতেই বৃষ্টি নামলো। হ্যাঁ, এখন হয়তো তুই বলবি বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। ঠিক, হতেই পারে, কিন্তু এরকম 5 ঘন্টার টানা বৃষ্টি, ছাতিম তলার মাঠে জল জমা, ওদের পরবের শুরু, সমস্তটা কিন্তু স্রেফ কাকতালীয় বলে আমার মনে হয় না ভাই। তুই একটু বেশিই ভাবছিস, বুঝলি? অশোক আবার বইয়ের পাতায় নাক ডুবিয়ে দিল। হয়তো সত্যিই তাই, আমি প্রয়োজনের চাইতে একটু বেশিই ভাবছি। কিন্তু তবুও আমি মাথা থেকে ব্যাপারটা সরাতে পারলাম না কিছুতেই। সেদিন রাতেই আরেকটা আশ্চর্য ব্যাপার হলো। তখন রাত প্রায় গভীর, ঘুমটা হঠাৎই ভেঙে গেল আমার। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। টিনের চালের উপর সেই একটানা ঝমঝম শব্দে কানে তালা ধরে যায়। ঘুমের আগে আঁচ কমিয়ে লণ্ঠনটা টেবিলের ওপরেই রেখেছিলাম, কখন যেন দেহ রেখেছে সেটা। আমি অন্ধকার হাতড়ে মশারির বাইরে বেরোলাম। জানলাটা বুঝি খোলাই রয়ে গিয়েছিল। বিদ্যুৎ চমকের খানিক আলো মাঝে মধ্যেই চুলকে ওঠে, ঘরে আসছে। সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে আমি জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। দেশলাই জ্বালাতে যাব, আর ঠিক তখনই চোখ পড়ল বাইরের দিকে। হাতে ধরা কাঠিখানা হাতেই রয়ে গেল। স্পষ্ট দেখলাম এই প্রচণ্ড দুর্যোগের মধ্যেও রাস্তার উপর উবু হয়ে বসে আছেন একজন বৃদ্ধ। বৃষ্টির বড় বড় ফোঁটা চুইয়ে নামছে তার গা বেয়ে, সর্বাঙ্গ ভিজে চপচপে। কান ফাটানো শব্দে কাছেই কোথাও একটা বাজ পড়ল। সারা শরীর বেয়ে একটা শিহরণ খেলে গেল আমার। বিস্ফারিত চোখে চেয়ে রইলাম সেদিকে। লোকটা শুধু বসেই নেই, নখ দিয়ে জল জমা ভেজা রাস্তার মাটি খুবলে খুবলে তুলছে, যেন খুব লোভনীয় কিছু। আর সেই তলা পাকানো কাদা মাটি স্তূপ করে একে একে জমিয়ে রাখছে কোচরের ভেতরে। লোকটার মাথা কি খারাপ হয়ে গেল নাকি? নইলে এই ভয়াবহ বৃষ্টির রাতে এরকম শুনশান রাস্তায় বৃষ্টিতে ভিজে মাটি তোলে কি? আর কি বা হবে এই মাটি দিয়ে? উত্তেজনার বশে আর একটু সরে এলাম জানলার কাছটায়। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ আমার চোখ গেল সামনে বাড়িটার দিকে। শিউরে উঠলাম, এ কি?
এতক্ষণ লোকটার দিকে নজর ছিল বলেই হয়তো লক্ষ্য করিনি, কিন্তু কিন্তু এবার ভালো করে জিনিসগুলো খেয়াল করতেই আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। রাস্তার ধার বরাবর যতগুলো বাড়ি চোখে পড়ে, সেই প্রত্যেকটা বাড়ির বারান্দার কড়িখাট বেশ লম্বা সুতোয় উল্টো হয়ে ঝুলছে। কাপড়ের তৈরি কতগুলো পুতুল, হ্যাঁ পুতুল, অদ্ভুত বিভৎস দেখতে সেগুলো। মাথাটা বিশ্রী রকম চ্যাপ্টা, আর পায়ের কাছে বাঁধা সুতোয় সেগুলো ঝুলছে উল্টো হয়ে। হঠাৎ দেখলে মনে হয় যেন ছোট ছোট কতগুলো মানুষ। ছোট বাচ্চারা যেমন দুলে দুলে ছড়া কাটে, পুতুলগুলো ঠিক তেমনই ভাবে বৃষ্টির তালে তাল মিলিয়ে তুলছে। সবকটা একসঙ্গে, একভাবে, কোথাও একটুও গরমিল নেই, যেন জীবন্ত ওরা। আচ্ছা, বৃষ্টির শব্দের আড়ালে কি ওরা কথাও বলছে নিজেদের মধ্যে চুপি সারে? মেলে বাতাসে এত চাপা ফিসফিস কাদের? ভয়ে আমার পেটের ভেতরটা তখন খালি খালি ঠেকছে। এই পুতুলগুলোই তবে সেদিন গ্রাম শুদ্ধ সব লোক বানাচ্ছিল বসে। ঠিক ঠিক, এই তবে সেই জিনিস। বৃদ্ধ লোকটা ততক্ষণ উঠে দাঁড়িয়েছে, কাদামাখা হাতটা জামায় মুছতে মুছতে কয়েক পা এগিয়ে এলো আমার দিকে। অন্ধকারে চোখ অনেকটি শুয়ে এসেছে তখন। কেমন যেন চেনা ঠেকল লোকটাকে, কোথাও একটা দেখেছি। আরেকটা বিদ্যুতের ঝলকানি, আর বড় মুহূর্তে চিনতে পারলাম, আরে এই তো সেই বৃদ্ধ সেদিন দাওয়ায় বসে যিনি পুতুল তৈরি করছিলেন। বিস্ময়ের সীমা পরিসীমা রইল না আমার। আজ বৃদ্ধের চোখে চশমাখানা নেই বলেই প্রথমটা চিনতে পারিনি। কিন্তু এই লোক এত রাতে এখানে কেন? কিসের জন্য মাটি তুলছেন ইনি? চড়াচড় কাঁপিয়ে সশব্দে পাঁচ পড়ল আবার। আমি আবার এক মুহূর্ত দেরি করলাম না, ক্ষিপ্র হাতে জানালাটা বন্ধ করে বিছানায় ফিরে হাঁপাতে লাগলাম। ওখানে দাঁড়িয়ে থাকলেন না জানি আরো কত অদ্ভুত, আরো কত আশ্চর্যজনক কিছু দেখতে হবে আমাকে। মূর্তি বানাবে? কিসের? নিরঞ্জনবাবু সন্ত্রস্ত চোখে চারপাশটা দেখে নিয়ে একটু ঘন হয়ে এলেন আমাদের দিকে। দেবতার। প্রতি বছর গাঁয়ের যে কোনো একটা পরিবারকে নিতে হয় দায়িত্বটা। রাতের অন্ধকারে সদ্য বৃষ্টি ভেজা টাটকা মাটিতে তৈরি করতে হয় মূর্তিখান। নিয়ম আছে, মূর্তি তৈরির সময় কারিগরের কোনোভাবেই সেটার দিকে তাকানো চলবে না। অনেকে তো তাই চোখে কাপড় বেঁধে নেয় এই সময়, অনেকে আবার চোখ বুজেও তৈরি করে। এই মূর্তির সামনেই ভেট চড়ানো হবে পরবের সময়। এবছর ঘোষালের পালা কিনা, তাই তো কালকে ওকে ভেজা মাটি তুলতে দেখেছ। কাল সারা রাত টানা বৃষ্টির পর এখন একটু ধরেছে। অশোক জানলার কাছে দাঁড়িয়ে আমাদের কথাবার্তা শুনছিল এতক্ষণ। আচমকা জিজ্ঞেস করলো, কোন দেবতার পরব? গ্রামে এসে থেকে শুনছি, একটু খোলসা করে বলুন তো। নিরঞ্জন বাবুর ফের অস্বস্তিতে পড়লেন। জানি না কেন ভদ্রলোক কিছুতেই এই প্রসঙ্গে মুখ খুলতে চান না। তবে আমরাও সহজে দম্বার পাত্র নই। একবার যখন প্রসঙ্গটা উঠেছে তখন বাকিটুকু না শুনে ছাড়ছি না। ভদ্রলোক একটা ঢোক গিললেন। তার কোনো নাম নেই। আসলে সব দেবতার নামও থাকে না। গ্রামে ঢোকার মুখে একটা মস্ত মাঠ পড়ে দেখবে, ওই ছাতিমতলার মাঠটাই হলো দেবতার থান। হ্যাঁ, জন্মকাল থেকে প্রত্যেক বছর বর্ষায় ওখানেই পরব হয়ে আসছে। কিন্তু বর্ষাকালেই কেন? কেননা একমাত্র বৃষ্টি হলেই জাগেন উনি। ছোটবেলায় ঠাকুরদার মুখে শুনতাম, ছাতিম গাছটার তলায় মাটির ভেতরে অন্ধকারে নাকি দেবতা ঘুমিয়ে থাকে সারা বছর। ঘুম ভাঙে একমাত্র শুধু বর্ষাকালে, যখন ওই বৃষ্টির জল মাটি ছুঁয়ে তার গায়ে গিয়ে ঠেকে। আর তখনই কথা শেষ করলেন না নিরঞ্জন বাবু। হঠাৎ কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে তার মুখটা। ভদ্রলোক কি কোনো কারণে ভয় পাচ্ছেন? অসুখ সেসবের তেমন তোয়াক্কা না করে জিজ্ঞাসা করল, কি হয় তখন? খিদে পায়, অসম্ভব খিদে। লক্ষ্য করলে দেখবে ওই ছাতিম গাছটার চারপাশে লম্বা লম্বা কতগুলো বাঁশের খুঁটি পোঁতা আছে।
ওগুলো আসলে দেবতার প্রহরী। যখন দেবতা ঘুম থেকে জেগে ওঠেন তখন শিকারে বেরোয় ওই প্রহরীরা। দেবতার খিদে মেটানোর জন্য ওরা খাবার খোঁজে। কি সব যাচ্ছে তাই! একটা বাঁশের খুঁটি কোনোদিন কিভাবে শিকার করবে? আপনার গ্রামের লোকেরা তো দেখছি ছেলে ভোলানো সব গল্পে বিশ্বাস করে। কে বললে তোমাকে যে এগুলো গল্প? হ্যাঁ, কদিন হলো তুমি এসব জানো? প্রথমবার শুনছো বই তো নয়। আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি ভায়া। হাহ, শুনতে অবাক লাগলেও এর কোনোটাই কিন্তু গল্প নয়। শহরের ছেলে ছোকরাগুলোকে নিয়েই এক সমস্যা। পেটে দু কথা বিদ্যে পড়েছে কি পড়েনি, ওই যুক্তির ঝুলি খুলে নিয়ে বসা চাই। মেনে নিতে শেখো। পৃথিবীতে এখন অনেক কিছু আছে যা তুমি জানো না, আবার দেখোনি। তার মানে এই নয় যে তার কোনো অস্তিত্ব নেই। ভদ্রলোক উত্তেজিত হয়ে পড়েছেন দেখে আমি তড়িঘড়ি বলে উঠলাম, বাদ দিন নিরঞ্জন বাবু ওসব কথা, না বুঝে বলে ফেলেছে। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আর তুইও দেখছি না আচ্ছা লোক আছিস, কি দরকার ওসব বলার? শুনি না আগে সবটা। অসুখের দিকে ফিরে চাপা ধমক লাগালাম আমি। রসিকতা যায় যে এরকম ভাবে চটে উঠবেন ভদ্রলোক তাও ভাবতে পারেনি। অপ্রতিভ হয়ে পড়েছে লোকটা। ভদ্রলোক দম নিয়ে কিছুটা শান্ত হলে, তোমরা অবিশ্বাস করতেই পারো, কিন্তু আমাদের গাঁয়ের দেবতা ভীষণ জাগ্রত। পরবের সময় তাই সামান্য কোনো ভুল ত্রুটি হতে দিলে চলে না। এর নিয়ম কিন্তু খুব কড়া। একটু যদি এদিক ওদিক হয়, ব্যাস। ওই যেমন পুতুলগুলোর কথাই ধরো না, গ্রামের প্রত্যেকটা বাড়ির বাইরে এখন ঝুলতে দেখবে ওগুলোকে। ওদের তৈরি করার নিয়ম জানো? খোলা জানলা দিয়ে বারান্দার দিকে ইঙ্গিত করলেন নিরঞ্জন বাবু। দেখলাম এই বাড়ির কড়িকাঠে ঠিক তেমন ভাবে উল্টো হয়ে ঝুলছে অদ্ভুত দর্শন পুতুলগুলো। গতকালকেও কিন্তু ছিল না, হয়তো আজ খুব ভোরবেলা ঝোলানো হয়েছে। আমাদের উত্তরের অপেক্ষা করলেন না ভদ্রলোক, নিজেই বললেন, পুরানো ছেঁড়া কাপড় না ধুয়ে তাতে রসুনের কুয়া বেঁধে তৈরি করতে হয় ওগুলো। আর বৃষ্টি হলেই ওগুলো ঝুলিয়ে দিতে হয় বাড়ির চারিদিকে, যাতে দেবতার প্রহরীরা শিকারের খোঁজে এলেও বাড়ির ভেতরে ঢুকতে না পারে। ওই সেদিন বললুম না, তা কি করতে হয় এই পরবের দিন? দিনে নয়, রাতে দেবতাকে ভেট চড়াতে হয়। গোটা 1 বছর পর দেবতা ঘুম ভেঙে জাগেন কি সে রাতে, তো তাই সবাই যে যার সাধ্য মতো দেবতাকে ভেট চড়ায়। দেবতার খিদে মেটে তখন। প্রহরীরাও তারপর আর শিকারে আসে না। আর যদি ভেট না দেওয়া হয়? চুপ 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 করো একদম। শিউরে উঠে ঠোঁটে আঙুল চাপা দিলেন ভদ্রলোক, যেন খুব নিষিদ্ধ কিছু একটা বলে ফেলেছি আমি। এইসব অলক্ষণে কথা মুখেও এনো না হে। দেবতার খিদে ভারী ভয়ানক জিনিস। ও খিদে না মিটলে গোটা গ্রাম উজাড় হয়ে যাবে। হয়েছিল তো একবার এরকম। আমরা তখন ছোট, কি একটা কারণে যেন সেবার ঠিক মতো দেবতাকে ভেট চড়ানো হয়নি। এর ফল কি হলো জানো? রোজ রাতে গোটা গ্রাম থেকে একটা একটা করে লোক উধাও হয়ে যেত, রোজ রাতে। আর তার পরদিন ওদের ওই রক্তশূন্য ছিবড়ে হয়ে যাওয়া প্যাঁকাটির মতো শরীরটাকে কেউ ওই ছাতিম তলায় পোঁতা ওই বাঁশগুলোর মধ্যে না ওই বিঁধিয়ে রেখে যেত। উহ, সে কি বিভৎস আতঙ্কের দিন গেছে, তোমরা ধারণাও করতে পারবে না সেসব। এই এই দেখো দেখো, এই বলতে গিয়ে আমার গায়ে এখনো কিরম কাঁটা দিচ্ছে দেখো। হ্যাঁ শোনো, সামান্য একটা ভুলের মাসুল গুনতে হয়েছিল সেবারে গোটা গ্রামকে। সেদিন থেকে আর কোনোদিনও এই ভুল হয়নি। দম নেওয়ার জন্য একটু থামলেন ভদ্রলোক। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। বাইরে ধীরে ধীরে বৃষ্টিটা বেগ নিচ্ছে আবার। যাকে পুরানো কথা আর ভেবে কোনো লাভ নেই, ছাড়ো। তা শোনো না, ওই কাল রাত্রে ঘোষালকে যা মাটি তুলতে দেখলে না,
এরপর থেকে গোটা দুদিন এক রাত না জেগে ওই মাটি দিয়ে দেবতার মূর্তি তৈরি করবে ও। পরবের রাতে তারপর বলির রক্তে প্রাণ প্রতিষ্ঠা হবে ওই মূর্তিতে। সে আরো অনেক খুঁটিনাটি ব্যাপার, ওসব দেখতে পেয়ে যাবে। বলিও হয় নাকি? হ্যাঁ, ওই পরবের দায়িত্ব যার উপর থাকে সেই মূর্তির মাটি থেকে শুরু করে বলির জোড়া পাঠা পর্যন্ত সমস্তটা জোগাড় করে। তবে এমনি এমনি নয়। এমনি এমনি নয় মানে? সাধারণত ভক্তি শ্রদ্ধা এই সমস্ত তো আছেই, কিন্তু তাছাড়াও শুনেছি পরবের যেসব আয়োজন মানে যে করছে তার উপর নাকি দেবতার নজর পড়ে। একটু থেমে আমাদের মুখের উপর দিয়ে একবার ভালো করে চোখ বুলিয়ে নিলেন ভদ্রলোক। তারপর আচমকাই গলার স্বর খাদে নামিয়ে এনে বললেন, দেখো, এসব কথা কিন্তু আমাদের গাঁয়ের লোক ছাড়া বাইরের কাউকে বলার কিন্তু কোনো নিয়ম নেই। নেহাতি তোমরা জোর করলে তাই বলেছি। ভেট কম বেশি সবাই দেয়, কিন্তু লোকে বলে পরবের সময় একমাত্র নাকি ওই আয়োজনকারী মানত করলেই সেটা পূরণ হয়। যে কোনো কিছু মানত করলে? সে তো বলে সবাই, তবে এই মানত নাকি অন্য রকম। আয়োজনকারী তার ইচ্ছার কথাই দেবতাকে জানাতে পারে শুধু, কিন্তু তার পরিবর্তে কি উৎসর্গ করতে হবে তা কিন্তু কেউ জানে না, এমনকি খোদ সে নিজেও জানে না। লোকে বলে চাহিদা যত বড় হয় উৎসর্গ নাকি ততটাই বড় হয়। তবে আমি না স্পষ্ট করে কিছু জানি না। মানত করলেও তো কেউ তা নিয়ে যেচে গল্প করে না, আদৌ কেউ করে কিনা। সে কি করবেন না কেন? নিশ্চিত ইচ্ছে পূরণ হবে জেনেও। অনেকে তো করে না ভয়, আবার অনেকে দরকারও পড়ে না। এই তো যেমন গত বছরই তো সেবারে আমার দায়িত্ব ছিল। 40 বছর আগে বাবাকে করতে দেখেছিলাম, আর তারপরে এই আমি। তা আপনি কি মানত করলেন? করিনি। করেননি? না, কি মানত করব আমি? বিয়ে টিয়ে তো করিনি, আর টাকা পয়সারও দরকার নেই তেমন। নতুন করে কোনো চাইবার মতো কিছু নেই। আসলে আমার এক ভাইপো গত বছর আমার হয়ে গোটা পরবের আয়োজন করেছিল। ওই হয়তো মানত করলে করেছে যা করার। বাইরের যে কেউ এসে আপনাদের পরবের অংশ হতে পারে? বাইরের কেউ কেন হতে যাবে? এখন অবশ্য শহরে থাকে বটে, কিন্তু ওর তো জন্ম এইখানে, গোটা ছেলেবেলা কাটিয়েছে এই গাঁয়ে, আর ওকে কোলে পিঠে তো আমি মানুষ করলাম। এমন সময় বাইরের বারান্দায় কারোর একটা গলা শোনা গেল। খুড়ো আছেন বাড়িতে? জানলা দিয়ে উকি মেরে দেখি কাল সন্ধ্যের সেই ছেলেটা। ও এসে গেছো বুঝি? আমাকে না একটু বেরোতে হবে বুঝলে। এই পরবের জোগাড় যন্ত্র কতদূর কি হলো একটু তো দেখা দরকার বলো। নিরঞ্জন বাবু উঠে দাঁড়ালেন। বেরোনোর আগে অশোকের দিকে চেয়ে বললেন, তখন তোমাকে একটু বেশিই বলে ফেলেছি, কিছু মনে করো না ভাইয়া। আসলে আমার আমাদের গ্রামের সবার বহুদিনের বিশ্বাস কিনা, মাথাটা তাই একটু, বুঝতেই পারছো আশা করছি। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মৃদু হেসে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেলেন ভদ্রলোক। চোখের পলকে কিভাবে আরো 3 দিন কেটে গেল বোঝা গেল না। এই গ্রামে সময় খুব দ্রুত ছোটে, যেন সর্বক্ষণ কিসের যেন একটা তাড়া। হ্যাঁ, আরেকখানা অদ্ভুত বিষয়, গোটা গ্রামটা এই 2 দিনে কেমন যেন আরো শুনশান হয়ে এসেছে। বৃষ্টির ঝিম ধরা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কেউ কথা বলে না, কোনো পাখি ডাকে না। ঝোড়ো বাতাসও কেমন যেন নিঃশব্দে বয়ে যায়। গাছের পাতা নড়ে ঠিকই, কিন্তু শব্দ হয় না। পশু পাখিগুলো কেমন যেন নির্জীব আজকাল। অশোক ঘরের পেছনের দিকে জানলাটায় দাঁড়ালে গগন মিত্তিরের বিশাল গোয়ালখানা দেখা যায়। এতগুলো গরু মোষ ওখানে, অথচ সারাদিন গোয়ালের ভেতর থেকে একটা শব্দ পর্যন্ত আসে না। অদ্ভুত না? আগে রোজ রাত হলেই বাড়ির দাওয়ায় বসে থাকা রোগা কুকুরটা শুয়ে থাকতে দেখতাম, আজকাল ওকেও দেখা যাচ্ছে না। হলো কি কুকুরটার?
আচ্ছা, আমার ভাবনাগুলো কি বাড়াবাড়ি রকমের উদ্ভট হয়ে দাঁড়াচ্ছে? কে জানে, হতে পারে সবটাই আমার মনের ভুল, আজগুবি সব এলোমেলো খেয়াল। কিন্তু অদ্ভুত খটকাটা কিছুতেই মন থেকে সরাতে পারি না। সেদিন যেমন অশোককে বলেছিলাম ব্যাপারগুলো, অন্য সময় হলে এই সমস্ত কথাও হেসে উড়িয়ে দিত আমি জানি, কিন্তু সেদিন খুব মনোযোগ দিয়ে সবটা শুনল। খারাপ বলিসনি, কাকতালীয় হলেও কিন্তু ব্যাপারটা অদ্ভুত। আর একটা জিনিস জানি না খেয়াল করেছিস কিনা, ওই যে পুতুলগুলো, ওগুলো কিন্তু রং বদলে যাচ্ছে দিন দিন। ব্যাপারটা আগে লক্ষ্য করিনি, কাজে প্রচন্ড অবাক হলাম অশোকের কথায়। রং বদলাচ্ছে বলিস কি রে? প্রথম যেদিন ঝোলানো হলো সেদিন পুতুলগুলোর রং এতটা কালো ছিল? মনে করে দেখতো, পুরনো ময়লা কাপড়ে তৈরি হলেও সাদা ছিল ওগুলোর রং, কিন্তু এখন দেখ ক্রমশ গাঢ় কালো হয়ে আসছে। এতদিন ঝুলিয়ে রাখতেই হয়তো নোংরা হয়ে। সব বাড়ির সব পুতুলে একই মাপের ধুলো পড়বে কি করে? না, অন্য কারণ আছে। আমার ধারণা পুতুলগুলোর ক্ষমতা আস্তে আস্তে কমে আসছে। যেদিন ওগুলো সম্পূর্ণ নিকষ কালো হয়ে যাবে, সেদিন দেবতার প্রহরীদের বাধা দেওয়ার আর কেউ থাকবে না। তখন অনায়াসেই গ্রামে ঢুকে শিকার করবে ওরা, মানুষ শিকার। এই যে দেখছি ভূতের মুখে রাম নাম, তোর না এসবে বিশ্বাস নেই? কি হলো হঠাৎ করে? না মানে, সেদিন নিরঞ্জন বাবুর বলার পর আমি একটু ভেবে দেখেছি, বুঝলি। আসলে আমরা যেটা মানতে চাই না, শুরু থেকে সেটাকে অবিশ্বাসের নজরেই দেখি, অথচ একটু নিরপেক্ষ হয়ে দাঁড়ালেই কিন্তু দাঁড়িপাল্লার দুদিকই সমানভাবে চোখে পড়ে। কাল থেকে আর তেমন বৃষ্টি হয়নি, গায়ের লোকেদের হাব ভাব টের পাওয়া যায়। পরবের আর বেশি বাকি নেই। হাব ভাব বললাম বটে, কিন্তু এ আসলে ঠিক আর 5টা আনন্দ উৎসবের আগের উৎফুল্লতা বা উচ্ছ্বাস নয়। এ আসলে অন্যরকম একটা চোরা উদ্বেগ, না বলা একটা আশঙ্কা। গোটা গ্রামটা হঠাৎ করেই কেমন যেন থম মেরে গেছে একেবারে। চতুর্দিকে গা ভারী করে একটা চাপা সন্ত্রস্ত ভাব সর্বক্ষণ। অন্ধকার নামলে সঙ্গে আগুন ছাড়া আজকাল আর কেউ রাস্তায় বেরোয় না। মুখে না বললেও ছাতিমতলার মাঠ ছুঁয়ে বয়ে আসা হাওয়াটা সকলের কানে কানে যেন ফিসফিসিয়ে বলে যায় অঘোষিত কথাগুলো। দেবতা জাগছে, আবার ভেট চড়ানোর সময় হয়ে এসেছে। সব মিলিয়ে একটা প্রাণঘাতী আবহ গোটা গ্রামে। কাউকে বলে দিতে হয় না যে এই পরব আদেও আনন্দের জন্য নয়, বরং এই পরব ভয়ের। নিরঞ্জনবাবু রোজ সকাল হলেই ওই ছোকরার সঙ্গে যেন কোথায় পেরিয়ে যান, সন্ধ্যের পর বাড়ি ফেরেন। হঠাৎ হঠাৎ মনে হয় সেদিন আকাশদার কথা না শুনলেই বোধহয় ভালো হতো। আর যাই হোক, অন্তত এরকম দম বন্ধ করা একটা পরিবেশের মধ্যে তো এসে পড়তে হতো না। দেখতে দেখতেই সেই পরবের দিনখানা এলো, যার জন্য এই গ্রামে আসা এত অপেক্ষা। সেদিন সকাল থেকে এই শরীরটা ভালো লাগছিল না আমার, মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। ভাবলাম পরব তো রাতে, তার আগেই হয়তো কেটে যাবে, কিন্তু ঘড়িতে কাঁটায় কাঁটায় রাত 10টা তখন। ঠিক সেরকম সময় নিরঞ্জন বাবু আমার ঘরে এলেন। তখন আমি বিছানায় শুয়ে। খুব শরীর খারাপ লাগছে নাকি? ওই মাথাটা ধরেছে একটু, বসুন না। ভেবেছিলাম নিরঞ্জন বাবু অসুস্থতার কারণে হয়তো আমায় বাড়িতেই থাকতে বলবেন, পরব দেখতে না পাওয়ার জন্য আফসোস করে সান্ত্বনা সূচক কিছু একটা বলবেন, কিন্তু ভদ্রলোক দেখলাম তার ধার দিয়েও গেলেন না। ওষুধপত্র সঙ্গে থাকলে খেয়ে নাও, 8 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের ঘোষালের বাড়ি পৌঁছতে হবে। তারপর ওখান থেকে একসাথে যাব আমরা ওই পরবের মাঠে। হ্যাঁ, সত্যি বলতে পরব টরব দেখার যে খুব ইচ্ছে আমার করছিল তা নয়। অসুখ তো যাচ্ছেই নিরঞ্জন বাবু, ওরই এসব উৎসাহ বেশি। আমি না হয় বাড়িতেই থাকি, তার মধ্যে শরীরটাও বিশেষ করে। না, একদম নয়। যেতে হবে প্রত্যেককে, গ্রামের ছেলে বুড়ো সব্বাইকে, কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। আমি তো বাইরের লোক, ও আমি না গেলে কিছু হবে না। হ্যাঁ,
আমাদের কিন্তু কিছুই হবে না, কিন্তু তোমার ক্ষতি হতে পারে ভায়া। পরবের রাতে গ্রামের কারো থাকা বারণ। পরবের রাতে গ্রামে থাকা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। গাঁয়ের কেউ হোক কিংবা বাইরের, এ রাতে গ্রামের সবাইকে কিন্তু ওই ছাতিমতলার মাঠে যেতে হয়। কেন, কি হবে না গেলে? আমার কণ্ঠস্বরে মৃদু অবিশ্বাসী সুরখানা হয়তো ভদ্রলোকের কানে লাগলো। থমথমে গম্ভীর গলায় তিনি কেটে কেটে বললেন, অত শত জানি না ভায়া, কিন্তু পরবের রাতে গাঁয়ের লোকজন যাদের বাড়িতে রেখে যায়, ফিরে এসে তাদের কিন্তু আর খোঁজ পাওয়া যায় না। মানে বেমালুম উধাও হয়ে যায় লোকগুলো, একেবারে হাওয়া। তাই সবাইকেই নিয়ে যেতে হয়, সবাইকে। হ্যাঁ, কাউকে ফেলে রেখে গেলে চলে না। কাজেই একটু কষ্ট করে হলেও তোমাকে যেতে হবে। আজকের রাতটাই গ্রামে থাকা মোটেই কিন্তু নিরাপদ নয়। সে তুমি যতই দরজায় এঁটে বসে থাকো না কেন, হ্যাঁ, বিপদ আসবেই। আমি অশোককে বলে যাচ্ছি, তৈরি হয়ে থেকো। একটু বাদে এসে আমি ডেকে নিয়ে যাব। ভদ্রলোক চলে গেলেন। আমি ধীর পায়ে বিছানা থেকে নামলাম। সত্যিই কি ভীষণ রকমের অদ্ভুত গ্রামটা। আর শুধু গ্রামটাই বা বলছি কেন, গ্রামের লোকজন, তাদের বিশ্বাস, তাদের রীতিনীতি, সবটা কিরকম গোলমেলে। বহু ভেবে ঠিক করলাম যে যাব, দেখাই যাক না কি হয়। কিন্তু এখন এই এতগুলো বছর পরে এসে আজ মনে হয় সেদিন ওই সিদ্ধান্তটা না নিলেই হয়তো ভালো করতাম। বুকের কাছে কিছু একটা যেন দলা পাকিয়ে ওঠে। মনে হয় ওটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কি হতো যদি সে রাতে আমরা না যেতাম ওই উদ্ভট পরবটায়? কি বা হতো নিরঞ্জনবাবুর কথা মতো গায়েব হয়ে যেতাম, মিশে যেতাম বাতাসে। যাকে সেসব। তা খানিক বাদেই অশোক আমার ঘরে এলো। ফাইনালি যাচ্ছিস তবে? হ্যাঁ, উপায় আছে আর? নিরঞ্জন বাবুর সঙ্গে আমরা বাড়ির বাইরে যখন বেরোলাম, তখন আমার হাত ঘড়ি রেডিয়াম ডায়াল জানান দিচ্ছে রাত প্রায় 11:15। এই গ্রাম্য এলাকায় 11টা মানে কিন্তু বিশাল রাত। অন্যদিন হলে লোকজন এই সময় ঘুমিয়ে কাদা, কিন্তু আজ রাস্তায় বেরিয়ে রীতিমতো তাজ্জব বনে গেলাম। পথঘাট বাকি আর 5টা দিনের মতোই ফাঁকা বটে, কিন্তু অবাক লাগলো আলোর বহর দেখে। রাস্তার মোড়ে মোড়ে গাছের গায়ে একটা করে মশাল বাঁধা, আর সেই মশালের হলদেটে আলো চারদিকে কেমন যেন অস্পষ্ট আলো আধারে পরিবেশ সৃষ্টি করেছে। হঠাৎ হঠাৎ কেমন অলৌকিক ঠেকছে ওটা গ্রামটা। অশোক কুনুই দিয়ে আল কিছু একটা খোঁচা মারল আমায়। ওই দেখ, বারান্দার কড়িকাঠে ঝোলানো পুতুলগুলোর দিকে ইশারা করছে ও। কি বলেছিলাম দেখলি? ব্যাপারটা খেয়াল করেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সত্যিই তাই, অশোকের অনুমানে ভুল ছিল না। পুতুলগুলো এখন সম্পূর্ণ কালো, সম্পূর্ণ যেন সকলের অগোচরে এসে কেউ কালি মাখিয়েছে ওই প্রত্যেকটা পুতুলে। হঠাৎ দেখলে অন্ধকার থেকে আলাদা করে চেনা যায় না। মৃত ঘোষালের বাড়ি পৌঁছে আরেক দফা অবাক হলাম। গোটা উঠোন জুড়ে রাজ্যের লোক এসে জড়ো হয়েছে। তাদের মধ্যে কারোর কারোর হাতে হ্যারিকেন লণ্ঠন। ঘুমিয়ে পড়া ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে কেউ। তবু প্রত্যেকের মুখে উদ্বেগ, অস্বস্তি, আশঙ্কা আর ভয় মিলেমিশে একটা অদ্ভুত অভিব্যক্তি। ঘুম মেরে আছে প্রত্যেকে। দু একজন নিজের মধ্যেই চাপা স্বরে ফিসফিস করছে। গোটা বাড়িটায় কি বিভৎস রকমের নৈশব্দ। খানিকক্ষণ পরেই দেখলাম উত্তরের ঘরটা থেকে বেরিয়ে এলেন বৃদ্ধ ঘোষাল। গায়ের জোব্বা গোছের পোশাকখানা অদ্ভুত, কালো কাপড়ে ঢাকা কিছু একটা তিনি ধরে আছেন হাতে। চশমাখানা আজও চোখে নেই। হ্যারিকেনের বিবর্ণ আলোয় মৃত সেলাই করার বা চোখটা ভয়ানক দেখাচ্ছে। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলাম। সনসনে ঠান্ডা বাতাস বইছে এখন। আকাশে তারা প্রায় দেখাই যায় না। মেঘ করেছে আবার। ঘোষাল মশের বাড়ি থেকে ছাতিমতলার মাঠ প্রায় মিনিট 20 হাঁটা পথ। চাতুর্যে মশাই ঘোষালকে ধরে নিয়ে আগে আগে চলছে। পিছু পিছু দল বেঁধে আমরা বাকিরা। বাইরে কেউ যদি হঠাৎ এতগুলো লোককে এই নিশুতি রাতে নিঃশব্দে হেঁটে যেতে দেখে, তবে নির্ঘাত ভয় পাবে।
বাতাসে শুধু আমাদের পায়ের শব্দ, একে অন্যের গায়ে লেগে হাঁটছে লোকজন। মুহূর্তের জন্য কেউ পিছিয়ে পড়লেও পরক্ষণে দ্রুত পায়ে এসে মিশে যেতে চাইছে ভিড়ের ভেতরে। আজকে রাত সবার দলবদ্ধভাবে কাটানোর রাত। নিঃসঙ্গতা মানেই এখানে মৃত্যু। ক্রমশ গ্রাম ছাড়িয়ে এগিয়ে এলাম আমরা। পথের মোড়ে লাগানো মশালের আলোগুলো একসময় পিছিয়ে পড়ল। এতক্ষণ ভিড়ের মধ্যে কোথাও যেন মিশেছিলেন নিরঞ্জন বাবু। আমাদের দিকে নজর পড়ায় এবার আমাদের কাছে এগিয়ে এলেন। ভয় পাচ্ছ না তো? কিসের ভয়? সবাই কিন্তু ভয় পাচ্ছে। এ কথা আর আলাদা করে বলে দিতে হয় না। লোকগুলো সন্ত্রস্ত হাঁটার ধরনে ভয়ের ছাপ সুস্পষ্ট। আচ্ছা, আপনি যে সেদিন বললেন গ্রামের সবাই দেবতাকে ভেট চড়াবে, কই কিছুই তো দেখছি না। উৎসর্গের সমস্ত জিনিসপত্র নিয়ে মেয়ে বউরা আগেই চলে গেছে। আয়োজনও হয়তো শেষ হয়ে গেছে এতক্ষণে। আমরা ঘোষালকে নিয়ে পৌঁছলেই পরব শুরু হয়ে যাবে। সনসনে বাতাসটায় বেশ শীত শীত করছে এখন। ঘোষাল মশাইয়ের দিকে ইঙ্গিত করে বললাম, ভদ্রলোকের হাতে ওটা কি ঢাকা দেওয়া? ওইটাই তো মূর্তিখানা। হঠাৎ চমকে উঠে পাশের ঝোপঝাড়গুলোর দিকে ফিরলেন ভদ্রলোক। কি দেখলেন জানি না, কিন্তু সরু চোখে কিছুক্ষণ ঠায় চেয়ে রইলেন ওদিকটায়। পরব শুরু হওয়ার আগে তোমাদের কয়েকটা কথা বলে দিই। যতই হোক এই গায়ের লোক তো তোমরা নও, কাজে নিয়ম কানুনগুলোর ব্যাপারে পরিষ্কার ধারণা রাখাটা দরকার আছে। ছাতিমতলার মাঠে পৌঁছানোর পর বা ধরো সেখান থেকে ফেরার সময় কিংবা উৎসর্গ চলার সময় যদি আশেপাশে অন্ধকারে কারোর পায়ের আওয়াজ পাও, সেদিকে কান দেবে না। আর একটা কথা সব সময় মনে রাখবে, পরবের রাতে ওই ছাতিমতলার মাঠে কিন্তু শুধু আমরাই যাব না, আরো অনেকেই আসে। হ্যাঁ, আর তাদের সবাইকে চোখে দেখা যায় না, তাই সাবধান। এগুলো শুনে খুব অদ্ভুত লাগছে না? স্বাভাবিক, 100 বার লাগবে। পরবের রীতিনীতিগুলো দেখে তোমার মনে হয়তো অজস্র প্রশ্নও আসবে। বাড়ি ফিরে জিজ্ঞাসা করো না হয় আমায়। যতটা জানি আমি বলার চেষ্টা করব, কিন্তু হ্যাঁ, একটা কথা, একটাই নিয়ম। কি? গ্রাম ছাড়িয়ে ততক্ষণে অনেকটা এগিয়ে এসেছি আমরা। চতুর্দিকে প্রাণঘাতী অন্ধকারটা ক্রমশ যেন আরো চেপে ধরছে হ্যারিকেনের আলোগুলোকে। কোথাও কোনো শব্দ নেই। এতটা নিস্তব্ধ রাতও হয়। কেমন ভয়ানক শোনালো এবার নিরঞ্জন বাবুর গলাটা। উৎসর্গের পর সমস্ত আলো নিভিয়ে চলে আসতে হয়, ওখানেই পরব শেষ। আর এই শেষবার আলো নেভানোর পর কিন্তু কোনোভাবে পিছন ফিরে তাকানো চলবে না, ভুলেও না। হয়তো অদ্ভুত সব শব্দ কানে আসবে, ওই যেমন ধরো প্রকাণ্ড কোনো গাছ উপড়ে পড়লে যেরকম শব্দ হয় সেরকমই কিছু, কিংবা বীভৎস কোনো চিৎকারও আসতে পারে, কিংবা কারোর কান্নার শব্দ, কিংবা প্রবল জলস্রোতের খলখল শব্দ, এমনকি চেনা কারোর গলার ডাক অবধি কানে আসতে পারে। কিন্তু ওই যে বললাম, খবরদার, ঘুরে তাকাবে না। যা কিছু হয়ে যাক না কেন, যা কিছু, শুধু এই নিয়মের যেন অন্যথা না হয়, কোনো মতেই নয়। শোনো, একটা ব্যাপার মাথায় ভালো করে গেঁথে রাখো, যে তোমাদের পিছু থেকে ডাকছে সে কিন্তু আদতে তোমাদের পেছনে নেই, আর যে তোমার পেছনে আছে সে কিন্তু তোমায় ডাকছে না। ঠিক আছে? দুর্ভেদ্য অন্ধকারে ঢাকা গোটা মাঠ রক্তাক্ত জোনাকির মতো জ্বলছে শুধু কতগুলো মশাল আর হ্যারিকেনের মিটমিটে আলো। এই প্রথম আজ ছাতিম গাছটাকে এত কাছ থেকে দেখলাম। বিশাল বড় গাছটা। প্রথম দিন দূর থেকে দেখে আন্দাজ করতে পারিনি, কিন্তু আজ মনে হচ্ছে নিরঞ্জন বাবু ভুল বলেননি। এই গাছটার শেকড় বেয়ে মাটির নিচে 2-1 জনের ঘুমিয়ে থাকাটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। রাস্তা থেকে বেশ নিচু মাঠটা।
আমরা সন্তর্পণে পথের ধার বেয়ে নামলাম। মাঠের ভেজা মাটি পায়ের চাপে ছপছপ শব্দ করে উঠল। গাছটাকে ঘিরে পোতা বাঁশের খুঁটিগুলোকে বের দিয়ে দাঁড়িয়ে আছে গ্রামের লোক। আলো আধারের মধ্যেও প্রত্যেকের মুখের রেখা ফুটে ওঠা নিশ্চিত আতঙ্কের ছাপ স্পষ্ট চোখে পড়ে। আর একটু সামনে এগোতে নিরঞ্জন বাবু আমাদের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে গেলেন, সবার সঙ্গে একটু দূরেই দাঁড়িও, কেমন? উত্তেজিত হয়ে যেন বেশি সামনে এগিয়ে যেও না আবার। এলোমেলো বাতাসে খুঁটির গায়ে বাঁধা কাপড়গুলো পতাকার মতো উঠছে। আমরা ভিড়ের মধ্যে গা মিশিয়ে গিয়ে দাঁড়ালাম। গাছটার সামনে ভিজে মাটির উপর পরপর অনেকগুলো মাটির থালা সাজানো, তবে প্রত্যেকটাই কালো কাপড়ে ঢাকা। বুঝলাম এই সবই উৎসর্গের আয়োজন। অদূরেই অন্ধকারে দাঁত খিচিয়ে দাঁড়িয়ে থাকা একটা হাড়ি কাঠো নজরে পড়ল। ওতেই বলি হবে। যোগবা পরা বৃদ্ধ ঘোষাল এগিয়ে গেলেন গাছটার দিকে। ভিড় সরে গিয়ে তাকে রাস্তা করে দিল। হাতের মূর্তিটা তিনি গাছের গুড়ির কাছটায় নামিয়ে রাখলেন। তারপর কাপড়ের ঢাকাখানা সরাতেই মূর্তিটা দেখা গেল। শিউরে উঠলাম দেখে। একটা বিভৎস, একটা ভয়ানক, আরো কোনো দেবতার মূর্তি কি হতে পারে এটা? দলা পাকানো মাটির থরে থরে রাখলে যেমন স্তূপ তৈরি হয়, মূর্তিটা ঠিক সেই রকম। তার মধ্যে আবার ওই কুতকুতে চোখ দুটো, উফ, ভয়ানক। ঘোষাল মশাইয়ের মূর্তির সামনেটায় উবু হয়ে বসলেন। গোটা ভিড়খানা স্তব্ধ হয়ে গেল নিমিষে। বুঝলাম পরব শুরু হবে। দূরে সতীশ কামারের রামদাখানা ঝিকিয়ে উঠল লণ্ঠনের আলোয়। এরপর একে একে যত কিছু ঘটল, সেসব বলতে গেলে পরবের বিবরণ নিয়ে একটা আস্ত উপন্যাস লিখতে হয়। থাক সেসব। আমি চাই না ওই রাতে ওই বিদঘুট অভিজ্ঞতা যেটা আমার হয়েছিল তার কারণ হোক। শুধু বলে রাখি, এই নিয়ম কানুনগুলো শুনে যতটা না উদ্ভট মনে হয়, ওই পরব তার চেয়ে অনেক অনেক গুণ বেশি অস্বাভাবিক। বাতাস ভারী করা রক্তের গন্ধ, বৃদ্ধ ঘোষালের হঠাৎ হঠাৎ ওই বুক ফাটা চিৎকার, লাফিয়ে ওঠা, পরক্ষণেই কাদা মাটি মুখে মেখে গাছের গুড়িতে মাথা ঠুকতে যাওয়া, গলায় দড়ির ফাঁস বেঁধে এক গ্রাম্য ছোকরা সে কি বিভৎস হুঙ্কার, উফ, জল ঢেলে রক্ত পরিষ্কার করতে থাকা সতীশ কামার, কিংবা এতগুলো রুদ্ধশ্বাস লোক, উৎকণ্ঠা, আশঙ্কা সব মিলেমিশে সেই রাত যেন দুঃস্বপ্নের রাত। হৃৎপিণ্ড গলার কাছে নিয়ে যে আমি কিভাবে ওই ঘন্টাখানেক সময় কাটিয়েছিলাম আজ আর বলতে পারি না। একসময় নিজের রক্ত দেবতাকে উৎসর্গ করে মানত করলেন বৃদ্ধ, আর স্থলিত পায়ে খুঁটির বৃত্ত থেকে বাইরে বেরিয়ে আসতেই মুখ থুবড়ে তিনি অজ্ঞান হয়ে পড়লেন মাটির উপর। উপস্থিত সবাই আচমকাই হই হই করে উঠল। বুঝতে বাকি রইল না, এই সেই অলৌকিক রাতের সমাপ্তি ঘোষণা। কয়েকজন মিলে অচৈতন্য ঘোষালকে কাঁধে তুলে নিল। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজন হঠাৎ একটা জায়গায় দল পাকিয়ে ভিড় করে এলো। চাটুজ্জে মশাই সামনে এসে চাপা গলায় আদেশ দিলেন, আর এখানে দাঁড়ানো যাবে না, চলো সবাই, অবনী আলো নেভাও। নিমিষের মধ্যেই দপদপ করে নিভে গেল প্রত্যেকটা মশাল, প্রত্যেকটা লণ্ঠন। আমাদের অলক্ষ্যেই মাঠ ঘিরে থাকা অন্ধকারটা যে সুযোগ বুঝে এত ঘন হয়ে উঠেছিল টের পাইনি। এবার যেন আষ্টে বৃষ্টি জড়িয়ে ফেলল আমাদের। দূরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হাঁটা লাগালাম। অন্ধকার, মারাত্মক অন্ধকার চারিদিকে। ঝোড়ো বাতাসটা থেমে গেছে এর মধ্যে। পরবের অদ্ভুত সব দৃশ্যগুলো তখনও ভাসছে আমার চোখের সামনে। অশোক হাঁটছিল ঠিক আমার পাশেতেই। ছাতিম গাছটা পেছনে রেখে আমরা তখন প্রায় হাত দশেকের মতো এগিয়েছি। এমন সময় ও হঠাৎ বলল, এই শুনলি শুনলি গলাটা শুনলি? আকাশদা না? কোন আকাশদা? আরে আকাশদা, শুনলি না তুই? আমার নাম ধরে ডাকলো। চিনতে পারলাম, কিন্তু সেই আকাশদা এর মধ্যে কিভাবে আসবে? কপালে ভাঁজ পড়ল আমার। এখানে তো সব এই গায়ের লোকেরা। ওই তো ওই ওই যে ওই যে ওই যে ওই যে ডাকছে, ঠিক আকাশদারই তো গলা, পেছনেই আছে আমাদের। আমি কিন্তু কারোর গলাই পেলাম না। তবে কি ভুল শুনছে অশোক? এখানে তো কোনোভাবেই আকাশদার আসা সম্ভব নয়। তার মানে
মুহূর্তের মধ্যেই সম্ভাবনাটা মাথায় খেলে গেল। তুই শুনতে পাচ্ছিস না? পেছনেই আছে আমাদের। অন্ধকারের জন্য হয়তো দেখা যাচ্ছে না। দাঁড়া 1 সেকেন্ড। অশোক ততক্ষণে থমকে দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়ে পড়লাম। দল বেঁধে হাঁটতে থাকা প্রত্যেকে আমাদের পাশ কাটিয়ে এগিয়ে গেল। আমি ওর কাঁধে হাত রাখার চেষ্টা করলাম। অনেক কিছু বলতে যাচ্ছিলাম একসাথে, কিন্তু সবটা গলার মধ্যে কেমন যেন তালগোল পাকিয়ে গেল। আকাশটা না, ওটা আসলে। ঠিক তখনই আকাশ ফালা ফালা করে ঝলসে উঠল বিদ্যুতের রেখা। আর সেই এক ঝলক আলোর মুহূর্তের জন্য যা দেখলাম তা বুকের মধ্য দিয়ে হিম বয়ে গেল আমার। অশোক ঘুরে দাঁড়িয়েছে, ওর চোখ জোড়া অন্ধকার ছাতিম গাছটার দিকে স্থির। অবাক বিহবল হয়ে কি যেন ও দেখছে। মাথাটা যেন ঝিমঝিম করতে লাগলো আমার। ওকে ধরে একটা ঝাঁকুনি দিলাম। কি রে অশোক? এই অশোক? কোনো কথা বলল না ও। ভয়ে আতঙ্কে আমার হাত পা তখন ঠান্ডা হয়ে আসছে ক্রমশ। মাথা কাজ করছিল না। ঘুরে দাঁড়ালাম আমিও। কি দেখে এরকম পাথর হয়ে গেল অশোক? কিন্তু ঘুরে তাকাতেই যা দেখলাম তাতে আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা ভয় খেলবিল করে উঠল। দেখলাম গাছের নিচে একটা অন্ধকার ছায়া সরেছে, মানুষের শরীর। উবু হয়ে বসে মানুষটা 2 হাতে থালাগুলো থেকে খাবার তুলে তুলে কোকড়াসে গিলছে। গা খিনখিনে একটা বিশ্রী শব্দ কানে এলো। কে মানুষটা? আদেও কি মানুষ? একেই তবে ফেট চড়ানো হয়। ছায়ামূর্তিটা এবার হয়তো আমাদের উপস্থিতি টের পেল। খাওয়া থামিয়ে হঠাৎ মুখ তুলে তাকালো মানুষটা। এই অবছায়া অন্ধকারের ভেতরেও জানি না কিভাবে চিনতে পারলাম লোকটাকে। আকাশদা! হ্যাঁ, সত্যিই তাই, আকাশদাই বটে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো আমার। বুকের ভেতরটা খালি খালি ছিটছে। কি করে সম্ভব? আকাশদা এখানে এখন কিভাবে? আধমুখ খাবার ঠাসা ঠোঁটের ফাঁকে বিশ্রী হাসলেন আকাশদা। হৃৎপিণ্ডটা পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে হয়তো তাই আসতো, কিন্তু তখনই নিরঞ্জন বাবুর গলা পেলাম। উন্মত্তের মতো চিৎকার করছেন উনি। করছো কি? এই 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 ফিরে এসো! হে ঈশ্বর, শিগগিরই! আরে দাঁড়িয়ে থেকো না ওখানে। কি হলো? কি শুনতে পাচ্ছ না নাকি আমার কথা? দাঁড়িয়ে! বলতে বলতে তিনি ছুটে এসে আমার হাতটা ধরে এক হ্যাচকা টান মারলেন। এতক্ষণ কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। এবার সম্বিত ফিরল। অশোক তখনও ঠায় চেয়ে রয়েছে সেদিকেই। ঠিক যে জিনিসটার ভয় পাচ্ছিলাম তাই হলো। হে ভগবান, কি যে হবে এবার! বিষণ্ণ গলায় পাগলের মতো বিলাপ করছেন ভদ্রলোক। আমি সব ভয়ে একটা ঢোক গিললাম। ছাতিম গাছটার দিকে চাইতে আর সাহস হলো না। সেরাতে যে কিভাবে ওখান থেকে অশোককে নিয়ে বাড়ি ফিরলাম ঠিক বলতে পারি না। মনে করবার চেষ্টা করলেও একটা অস্পষ্ট ধোয়া ধোয়া চিন্তা মাথায় আসে। এসেই বিছানা নিলাম। তখন রাত প্রায় শেষ। চোখটা খানিক লেগে এসেছিল হয়তো, কিন্তু একটু বাদেই আমায় ডেকে তুললেন নিরঞ্জন বাবু। এক রাতের মধ্যেই ভদ্রলোকের বয়স যেন কয়েক গুণ বেড়ে গেছে। ক্লান্তি, দুশ্চিন্তায় বিধ্বস্ত চেহারা। আমার কেমন আশঙ্কা হলো। পাশের বিছানায় অশোক মরার মতো ঘুমাচ্ছে তখন। ফিসফিসিয়ে উনি বললেন, দিনের আলো ফোটার আগেই চলে যাও এখান থেকে। সমস্ত কিছু গোছগাছ করে নাও, এখানে আর নয়। তোমাদের ভালোর জন্যেই বলছি। এক্ষুনি কি করে? সকাল হলে না হয়? সকাল অবধি এখানে থাকলে তোমরা হয়তো আর প্রাণ নিয়ে ফিরতে পারবে বলে মনে হয় না। রোদ চড়ার আগেই খবরটা চাউর হয়ে পড়বে গ্রামে। আর লোক জানাজানি হলে তোমাদের ধরে আগুনে পুড়িয়ে মারা হবে। যে কাজ তোমরা করেছো তার কিন্তু কোনো ক্ষমা হয় না। এক্ষুনি বেরিয়ে যাও এই গ্রাম ছেড়ে। নেহাতি তোমরা আমার অতিথি, তাই এখনো ভদ্রতা রেখেছি। সকালের পরে কি হবে আমি বলতে পারছি না। জিনিসপত্র যা আছে আমি সব পরে পাঠিয়ে দেবো। এখন যাও তো, যাও। সত্যি এবার ভয় হচ্ছে আমার। নিরঞ্জন বাবুর মতো শান্ত লোকের চোখেও কেমন একটা খুনে দৃষ্টি। আমতা আমতা করে বললাম, ওই সামান্য ঘুরে তাকানোর জন্য কি এমন? সামান্য?
কি সামান্য? পেছন ফিরতে বারণ করিনি আমি? বলো, করেছিলাম কি না? শুনলে না? না, তোমাদের ভুলের ক্ষতিপূরণ এবার আমাদের সবাইকে দিতে হবে। আসলে অশোক ওই সময়... আর একটা কথাও শুনতে চাই না। তোলো তোমার বন্ধুকে, বেরিয়ে যাও এখান থেকে। আচ্ছা, চলে যাব আমরা, কিন্তু প্লিজ শেষ একটা প্রশ্নের উত্তর দিন আমার। চোয়াল শক্ত করে কঠিন চোখে আমার দিকে তাকালেন উনি। একটা ঢোক গিলে ভয়ার্ত গলায় শুধলাম, পরব শেষে কি হয় ঘুরে তাকালে? কই, কিছুই তো হলো না আমাদের। ঠাট্টা করছো? কিছু হলো না মানেটা কি? হ্যাঁ, তোমাদেরকে আমি শুধু শুধু বারণ করেছিলাম? পরবের সময় মাটি থেকে উঠে আসেন দেবতা উৎসর্গ করা ভোগ খেতে, আর ওই সময় তাকে দেখতে নেই, ভুলেও না। যদি কেউ দেখে ফেলে তবে দেবতা আবার শরীর পাবেন, তখন তিনি আর মাটির নিচে থাকবেন না, উঠে আসবেন এই রক্ত মাংসের পৃথিবীতে শিকার ধরতে, খিদে মেটাতে। পরবের আগে গোটা একটা বছর শিকার করবেন দেবতা, মানুষের শিকার। শরীর পাবে বলতে? কার শরীর? ভোগ খাবার সময় যা নজর দেবতার গায়ে পড়বে তার। ভদ্রলোক রহস্যময় হাসলেন। বুক কেঁপে উঠল আমার, চোখের সামনে আশপাশটা কেমন টলে উঠল যেন। বাইরে তখন একটু একটু করে আলো ফুটছে। চোরের মতো পালিয়ে সেদিন অশোককে নিয়ে আমি বাড়ি ফিরেছিলাম। দিনের আলো ক্রমশ যত স্পষ্ট হতে লাগলো, গত রাতের বিভীষিকাময় অভিজ্ঞতাটাও ততই যেন সরে যেতে লাগলো মন থেকে। বেশ হালকা লাগছিল। দুপুরের দিকে শহরে ফিরে অশোককে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আমি বাড়ি ঢুকলাম। ঢুলু ঢুলু চোখে ও একবার দেখলো আমায়, কিছু বলল না। ওর ঘোর হয়তো তখনও কাটেনি। ফের শহরের ব্যস্ত জীবনে ফিরে এতদিনের ঘটনাগুলোকে স্রেফ কুসংস্কার ছাড়া আর কিছুই মনে হলো না। শুধু পরিবেশ আর পরিস্থিতি কতটাই না ভয় পাইয়ে দেয় মানুষকে। যাই হোক, এরপর দিন কয়েক অবধি আর কোনো গোলমাল হয়নি, কিন্তু এই কাহিনীর একটা উপসংহার তখনও বাকি ছিল। সেদিন কাজের পর কি মনে হতে আমি আকাশদার বাড়ি গেলাম। কিছু প্রশ্নের উত্তর খোঁজা যায়, কিন্তু ওখানে গিয়ে যে এইরকম একটা প্রচণ্ড ধাক্কা পাবো আমি স্বপ্নেও ভাবিনি। আকাশদার বাড়ি আগে না গেলেও চিন্তা, গলির শেষে সাদামাটা বাড়িটা। বার দুয়ে কলিং বেল টিপতেই একজন বয়স্ক ভদ্রলোক এসে দরজা খুললেন। ভদ্রলোকে দেখেই চমকে উঠলাম। এ কি, নিজের চোখকেই যেন বিশ্বাস হলো না। ভদ্রলোকের সঙ্গে নিরঞ্জন বাবুর চেহারার অদ্ভুত মিল। শুধু চেহারাই কেন, বয়সও দুজনে প্রায় একই হবে। আমি সবিস্ময়ে চেয়ে রইলাম। কাকে যাই? আকাশদা আছেন? তুমি কে ঠিক চিনলাম না তো। আমি আকাশের কাছে পড়তাম, ফোনে পাচ্ছি না অনেকদিন থেকে, তাই। ও আচ্ছা আচ্ছা, এসো এসো, ভেতরে এসো। ঘরের দেওয়ালে টাঙানো ফ্যামিলি ফটোখানা দেখে বুঝলাম ইনি আকাশদার বাবা। জিজ্ঞেস করলাম, কোথায় আকাশদা? বেরিয়েছে বুঝি? তুমি জানো না? কি বলুন তো? আকাশ তো নিখোঁজ। নিখোঁজ মানে? কবে থেকে? হ্যাঁ, বহুদিন। আজকাল আর সময়ের হিসাব রাখি না বাবা। কত খোঁজাখুঁজি, কত থানা পুলিশ হলো, কিছুই তো জানা গেল না। ওই এক ছেলে ছিল আমাদের, জানো, কোথায় যে আছে এখন। কি করে, মানে কি হয়েছিল? এই সেদিনও তো আমাদের সাথে। কাউকে তো আর এসব বলতে পারি না। তুমি আকাশের ভাইয়ের মতো, তোমাকেই বলি। আসলে কি জানো, বছরখানেক থেকেই ওর মার শরীরটা ভালো যাচ্ছে না, শয্যাশায়ী অবস্থা। বহু চেষ্টাতেও ফল হয়নি। তা ওই গত বছর হলো কি, আকাশ কদিনের জন্য হঠাৎ চলে গেল বাড়ি থেকে, বলে গেল কাজে যাচ্ছে। পরে জেনেছি ও নাকি আমাদের দেশের বাড়ি গিয়েছিল। আমার দাদা থাকে ওখানে, দাদার সঙ্গে আমাদের সম্পর্ক নেই অনেক বছর হলো। আকাশই টুকটাক যা খোঁজ খবর রাখত।
তা কদিন ওখানে কাটিয়ে ও ফিরে এলো বেশ। আর তারপর থেকে আচমকাই নলিনী মানে ওর মায়ের স্বাস্থ্যের দারুণ উন্নতি হতে লাগলো। অস্বাভাবিক দ্রুত উন্নতি যাকে বলে। ডাক্তাররাও অবাক হয়ে গেলেন। জানুয়ারি নাগাদ নলিনী সেরে উঠল পুরোপুরি। আর তারপরেই একদিন কথা নেই বার্তা নেই, বেমালুম হাওয়া হয়ে গেল ছেলেটা। কি যে হলো! আমার মুখে কথা সরল না। অজস্র সম্ভাবনা, অজস্র প্রশ্ন মাথার ভেতরে চট পাকি উঠেছে। নিরঞ্জনবাবুর বলা কথাগুলোই ভো ভো করছে মাথার ভেতর। আসলে আমার এক ভাইপো গোটা পরবের আয়োজন করেছিল, ওই মানত করেছে। কিন্তু তার পরিবর্তে কি উৎসর্গ করতে হবে তা কেউ জানে না, এমনকি খোদ সে নিজেও জানে না। লোকে বলে চাহিদা যত বড় হয় উৎসর্গটাও নাকি ঠিক ততটাই বড় হয়। বুঝতে বাকি রইল না সেদিন ছাতিম তলায় আমরা আকাশদাকে কেন দেখলাম। প্রাণের বদলে প্রাণ। ভদ্রলোক তখনও বিষণ্ণ গলায় বলে চলছেন, আজকাল আর খুঁজি না ওকে। একরকম আন্দাজ করতে পারি কোথায় গেছে ও। আমাদের দেশের গায়ে একটা অদ্ভুত রিচুয়াল আছে জানো, সেখানে। আমার কানে তখন কিছু ঢুকছে না। ভাবছি শুধু একটাই কথা, আকাশদা যদি জানুয়ারি নাগাদই নিখোঁজ হয়ে গিয়ে থাকেন, তাহলে কদিন আগে আমাদের এই গ্রামে যাবার পরামর্শ দিল কে? আর নিরঞ্জনবাবুর কথা যদি সবটা সত্যি হয়ে থাকে, তাহলে কি হবে এরপর? কি আছে আমাদের কপালে? শুনছিলেন মৃন্ময় দেবনাথের কলমে একটি গ্রাম বাংলার ভয়ের গল্প পরম। আজকে গল্প পাঠিয়েছিলাম আমি দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে সৌরভ, অভি, দীপ্তিমান, নীল এবং পার্থ অরণ্যদেব। গল্পের আবহ সৃষ্টিতে ফিনিক্স, পোস্টার ডিজাইনে সৌম্যদীপ। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন গল্প আসলেই আপনারা তা শুনতে পারেন। আমরা 20,000 সদস্যের খুব কাছেই আছি। আপনাদের ভালোবাসা এবং আপনাদের পাশে থাকা আমাদের ওই পথে এগোতে আরও সাহায্য করবে। কমেন্টে জানাবেন গল্পটা কেমন লাগলো। গল্পটা যতটা পারুন শেয়ার করুন মানুষের সাথে, হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে বা ফেসবুকে শেয়ার করে আপনাদের মতামত জানাতে পারেন। এই কমেন্ট সেকশনেও আপনারা জানান যে কীরকম গল্প আপনারা পছন্দ করেন। আজকের জন্য বিদায়, দেখা হবে অন্য কোনো গল্পে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন বঙ্গ কথার।